আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং এখান থেকে তোমার জাবিতে, বিউপিতে এবং রাজশাহী, চট্টগ্রাম বা আদার্স ইউনিভার্সিটি সব জায়গাতেই কোশ্চেন হবে, এবং খুলনা ইউনিভার্সিটিতেও ইনক্লুডিং। সো তোমাদেরকে আমি একটা কাজ দিছিলাম, যে এই টপিকটা আমি তো ক্লাস নিবই আজকে এখন, বাট তোমাদেরকে আমি বলছিলাম আমার একটা ক্লাস দেখতে এর আগে, যাতে করে তুমি আজকে ক্লাসে একটু হলো অ্যান্সার করতে পারো আমি যখন কোশ্চেন করবো বা পড়াবো তখন। এটা কি দেখছো? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো গুড। ওইখান থেকে অনেক কিছু ইনফরমেশন আই গেস তোমাদের মাথায় আছে। সো আমি যদি কোশ্চেন করি তখন সাথে সাথে ওইটা অ্যান্সার করবা আনমিউট করে, আর রিলেট করার ট্রাই করবা, ঠিক আছে? নিশ্চয়ই অনেক কিছু আপডেট আসছে, বাট তারপরেও এই টপিকটা এমন একটা টপিক যেটা থেকে এক দুইটা না, চার পাঁচটার উপরে এমসিকিউ আসে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সো আমাকে একটু কনফার্ম করো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি জি ভাইয়া। ভাই, হ্যাঁ ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ফার্স্টেই দেখো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে? ব্যাংক তো আমরা সবাই চিনি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বুঝাইছে বলো তো? ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, যেখানে ধরো অর্থ সম্পর্কিত লেনদেন হয় সেটাই। এখন সেটা ব্যাংকও হতে পারে বা আদার্স কোনো মাধ্যমও হতে পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অন্যান্য মাধ্যম থেকে টাকা পয়সা লেনদেন করি না, লোন দেই, লোন নেই, এরকম তো করি। শুধু কি ব্যাংকের মাধ্যমেই হয়? না। তো সবকিছুকে মিলিয়ে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এখন দেখো, এই যে আমরা তো ইন্টারন্যাশনাল পড়তেছি, সো এখানে মেইন মেইন যেগুলো সেগুলোই পড়তে হবে। প্রথম কথা, এই যে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, যেটা ব্যাংকের মধ্যে একদম সর্বোচ্চ, যেটা যদি আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক, এবং এটার সাথে আরেকটা হচ্ছে তোমার আইএমএফ। এই যে দুইটা প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন কনফারেন্সের মাধ্যমে বলো তো? এই কোশ্চেনটা আসে। ব্রিটন ব্রিটেন উডস উডস কনফারেন্স। রাইট, কনফারেন্স। ব্রিটেন উডস কনফারেন্স। এবং এই জায়গাটা থেকে একটা এমসিকিউ পাবা তোমরা, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আইএমএফ। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে একটা বিষয় খেয়াল করার, দ্যাট ইজ ব্রিটেন উডস ইন নিউ হ্যাম্পশায়ার ইউএসএ ইন জুলাই 1944। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এটা প্রতিষ্ঠা হয়েছে, এমনিতে যদি সাল জিজ্ঞেস করা হয় তখন কি হবে উত্তর? অফকোর্স 1944, ঠিক আছে? এবং ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু মেইন যেই অ্যাফিলিয়েট ডিভিশন বা মেইন অর্গানাইজেশন, সেটা কোনটা? মেইন শাখা বলো তো, ওয়ার্ল্ড ব্যাংকের মেইন শাখাটা কোনটা? আইএমএফ। আইএমএফ। বিআরডি। আইভিআরডি, রাইট। এই জন্যই দেখো, এই যে তোমার ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে যেটা যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটারই ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটারই ফুল ফর্ম হচ্ছে আইবিআরডি। সরি, এটা শর্ট ফর্ম, এটাই তো ফুল ফর্ম। তো এখানে এই আইবিআরডি প্লাস হচ্ছে আইএমএফ, এই দুইটা প্রতিষ্ঠিত হয়েছে তোমার ওই যে ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে। এই জন্য এই দুইটাকে একসাথে বলা হয় ব্রিটেন উডস ইনস্টিটিউশন। কি বলা হয়? ব্রিটেন উডস ইনস্টিটিউশন। তাহলে ব্রিটেন উডস ইনস্টিটিউশন কয়টা? দুইটা, একটা ওয়ার্ল্ড ব্যাংক নিজে আর একটা হচ্ছে আইএমএফ। এখন ওয়ার্ল্ড ব্যাংক কোনটা? ওয়ার্ল্ড ব্যাংকই হচ্ছে আইভিআরডি। দেখো, পপুলারলি নোন অ্যাজ দি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক মানেই কি? আইভিআরডি, মনে থাকে যেন। আচ্ছা, সো এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কিছু ইনফরমেশন এখান থেকে পড়বো। আচ্ছা, এখান থেকে এমসিকিউ কিভাবে আসতে পারে সেটাও তোমাদের একটু বলে দিই। এভাবে আসতে পারে ডিরেক্ট অ্যাপ্রোচে, যে তোমার ওয়ার্ল্ড ব্যাংক এবং ভাইয়া আইএমএফ। নো কোশ্চেন, আমি যখন কোশ্চেন অ্যান্সার মানে জিজ্ঞেস করবো তখন। এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, যে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা কোন কনফারেন্সের মাধ্যমে, তখন উত্তর হবে কি ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে। বা যদি এভাবে আসে নিচের কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউট, তখন তোমার হয় ওয়ার্ল্ড ব্যাংক উত্তর হবে, না হলে আইএমএফ উত্তর হবে, ঠিক আছে? আর যদি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কোনোটাই অপশনে না থাকে তাহলে আইভিআরডি লিস্ট থাকবে। ক্লিয়ার? এখন বলো কি কোশ্চেন করতে চাইছো। ভাইয়া এই ব্রিটেন উডস ইনস্টিটিউশন যে সময় প্রতিষ্ঠিত হয় ওই সময় গ্যাটও হয় না? তোমার মানে ওই আই সময় এই যে সমসাময়িক সময়ে গ্যাট এগুলা হয়, ঠিক আছে? আর তোমার গ্যাট থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা ডাব্লিউটিও, সেটা হয় 95-তে। সো যদি গ্যাট বলা হয় তখন কিন্তু এই সালই আসবে। কিন্তু সেটা কিন্তু এই ব্রিটেন উডস ইনস্টিটিউশন হিসেবে কনসিডার করা হয় না, বা এই কনফারেন্সের মাধ্যমে হয় না। এই সমসাময়িক 44-45 এই সময়তেই, বুঝছো? তাহলে ভাইয়া যদি আসে যে গ্যাট কত সালে আসে তাহলে 1944-ই দিব।
না, আমরা সেটা দেখবো, গ্যাটেরটাও এক্স্যাক্টলি দেখবো যে কোনটা অ্যান্সার করবা। তবে টু বি অনেস্ট গ্যাটেরটা পরীক্ষায় খুব একটা আসে না। তোমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা ইম্পর্টেন্ট, কারণ গ্যাট এখন মানে যেটা ইনভ্যালিড সেটা নিয়ে তো কোশ্চেন হয় না, যেটা ভ্যালিড সেটা। তাহলে গ্যাট আগে ছিল, এখন বর্তমানে ডাব্লিউটিও। তাহলে গ্যাট থেকে ডাব্লিউটিও কবে হয়েছে এই কোশ্চেন প্রচুর আসে, আমাদের সময় আসছে, তারপর ইয়ারে আসছে, লাস্ট ইয়ার তুমি পরীক্ষা দিছো না তোমরা যারা ফার্স্ট টাইম, সেইবারও আসছে এই কোশ্চেন, নেক্সট বারও আসবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো এখানে আছে সবকিছুই। সো দেখো, ওয়ার্ল্ড ব্যাংক যেটা, এটা হচ্ছে কি এক ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, প্রতিষ্ঠা হয়েছে তোমার 44-এ। সো এটা এখান থেকে জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখবা, যদিও সাল খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, বাট এই জায়গাটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড ব্যাংক কি নিয়ে কাজ করে? টাকা পয়সা নিয়ে কাজ করে। তো যেখানেই তুমি দেখবা যে টাকা পয়সার হিসেব নিকাশ, সেখানেই সেটা সদর দপ্তর কোথায় হবে? বলো, কোথায় হবে? মার্কিন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্র বলার কিছু নেই, মানে ওদের রাজধানী এই ওয়াশিংটন ডিসি হচ্ছে ইউএস এর রাজধানী, মানে আমেরিকার রাজধানীতে টাকা পয়সা সবকিছু। তো আইএমএফ বললেও সেম। আচ্ছা, এখান থেকে আমরা মানে এই যে ইনফরমেশন গুলা জাস্ট পড়বা, কিন্তু এগুলাকে আমি খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছি না, যে ফার্স্ট লোন গিভেন, প্রেজেন্ট মেম্বারটা পড়তে পারো যে 189, বাট এগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না এগুলো থেকে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এগুলো থেকে কোশ্চেন কম হয়। কোশ্চেন কোথা থেকে হয় সেটা আমি তোমাদেরকে বলবো। এই যেমন যেখানে যেখানে আসে সেটা আমি বলে দিচ্ছি। তো ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ বললে কয়টা হবে? টোটাল 5টা অ্যাফিলিয়েট ডিভিশন, 5টা। প্রথমে হচ্ছে তোমার আইবিআরডি, এটাই হচ্ছে মেইন। তারপরে মিগা, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এই 5টা ইনফরমেশন মনে রাখবা। এবং এটা শুধু মনে রাখবা না, এটা তোমরা যারা বিভিন্ন জায়গায় রিটেন পরীক্ষা দিবা সেখানে কিন্তু এই জায়গাটা থেকে তোমাদের কোশ্চেন আসবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফুল ফর্ম গুলো জানতে হবে, তো আমরা দেখবো সবকিছুই। ইম্পর্ট্যান্ট নোট, ওয়ার্ল্ড ব্যাংক ইজ কল্ড 5 ইনস্টিটিউশন 1 গ্রুপ। ঠিক আছে, এখানে 5টা অ্যাফিলিয়েট ডিভিশন এবং একটা গ্রুপ বলা হয় এটাকে। তো এখানে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক, প্রথম প্রেসিডেন্ট, প্রথম অর্থনীতিবিদ, এগুলো বলা আছে, আমার কাছে এগুলো অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। চলে আসো এই যে অ্যাফিলিয়েট ডিভিশন 5টা। আইবিআরডি, প্রথমে আইবিআরডি মানে কি? আইবিআরডি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মনে থাকে যেন এই ফুল ফর্মটা। এবং আইবিআরডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মেইন অ্যাফিলিয়েট ডিভিশনটা, এই জন্যই যে অফিসিয়াল নেম অফ ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের মেইন নামটা হচ্ছে আইবিআরডি। ঠিক আছে, আর এটাকে আমরা পপুলারলি বলি যে ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে। প্রতিষ্ঠা তো ওই সেম 1944, এবং এইটাতে ওই সেম তোমার 189 প্রেজেন্ট মেম্বার্স, দ্যাটস ইট। আর এই আইবিআরডি কে একটা নিক নেম দেওয়া হয়, সেটা হচ্ছে হার্ড লোন উইন্ডো। ঠিক আছে, এটা মনে রাখবা, হার্ড লোন উইন্ডো। চলে আসো মিগাতে। মিগার ফুল ফর্ম কি? মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই যে গ্যারান্টি স্পেলিংটাও পরীক্ষা অনেক সময় আসে, সো বি কেয়ারফুল, এটাও তোমরা মনে রাখবা। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এবং এখান থেকে শুধু মিগার ফুল ফর্মটাই মনে রাখতে হবে, বাকি কিছু মনে রাখার প্রয়োজন নেই। আইডিএ, আইডিএ থেকে যে ইনফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সফট লোন উইন্ডো, কারণ এখান থেকে লোন নেওয়াটা ইজি তুলনামূলকভাবে অন্যান্য জায়গাতে। ধরো তুমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিবা, তো তোমাকে বিভিন্ন কন্ডিশন ফুলফিল করতে হবে না, এমনি এমনিতে তো লোন দেওয়া হবে না। সো এখান থেকে নেওয়া তুলনামূলকভাবে কম কন্ডিশনে নেওয়া যায় আর কি, দ্যাটস ওয়াই। আর তারপরে অবশ্যই ফুল ফর্ম পড়তে হবে। ফুল ফর্ম কি আইডিয়ার? বলো তো, আইডিয়ার ফুল ফর্ম কি হবে? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। রাইট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তারপরে আইএফসি, দেখো এটা কি? ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন। সো এই ফুল ফর্মটা এখান থেকে পড়বা। প্রত্যেকটাই যে 5টা অ্যাফিলিয়েট ডিভিশন বললাম, আইসিএসআইডি সহ এই 5টারই ফুল ফর্ম পড়তে হবে, ইন্টারন্যাশনাল সেন্টার্স ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ঠিক আছে, আচ্ছা। আর এখানে তোমার তেমন আর ইনফরমেশন ইম্পর্টেন্ট না। বিভিন্ন সংস্থার প্রকাশিত কিছু রিপোর্ট, যেমন ধরো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা প্রকাশ করা হয় কোথা থেকে? পরীক্ষা আসে উন্নয়ন মানে তালিকা, উন্নয়নশীল দেশের তালিকা, এটা প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তো বাংলাদেশ কি ধরনের কান্ট্রি বলো? বাংলাদেশ মধ্যমায়ের। উন্নয়নশীল। উন্নয়নশীল। বাংলাদেশ উন্নয়নশীল বাবদ। বাংলাদেশ এখনো উন্নয়নশীল হয়েছে? ডেভেলপিং মানে না, মধ্যমায়ের দুই হবে না। হাজার ছাব্বিশ চলছে উন্নয়নশীল না। ডেভেলপিং কান্ট্রি। হয় নাই, বাংলাদেশ এখনো লিস্ট ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি যেটা তুমি বলছো সেটা হবে কত সালে? 26 সালে। 2026-এ। ডেভেলপিং হবে 2026 সালে, এগুলো বুঝতে হবে তো, না হলে তো প্রবলেম।
আমরা ডেভেলপিং হব, বারবার পরীক্ষা এটা আসে যে 2026 সালে, তাহলে যদি এখনো তো হইনি, তাহলে এখন আমরা কোনটায় আছি? এলডিসি তে আছি। বলি না আমরা এলডিসি থেকে উত্তরণ করব। ঠিক আছে, তো এই যে রিপোর্টটা, এগুলা প্রকাশ করা হয় কোথা থেকে? এই ওয়ার্ল্ড ব্যাংক থেকেই। তারপরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাকে সংক্ষেপে বলা হয় এইচডিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইচডিআই। এটা এটা তোমার পাবলিশ করা হয় ইউএনডিপি থেকে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা থেকে প্রকাশ করা হয়। এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে তোমার কয়েকটা বিষয়ের উপর করা হয়, এমফাসিস দেওয়া হয়। বলো তো কোন কোন প্যারামিটার দিয়ে এটাকে মাপা হয়? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই রিপোর্ট, বলো। এইচডিআই রিপোর্ট। স্বাস্থ্য, শিক্ষার আয়। আচ্ছা, এইচডিআই তোমার দেওয়া হয় হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা একটা, তারপর এডুকেশন এটা একটা, আর হচ্ছে তোমার পার ক্যাপিটা ইনকাম এটা একটা। এরকম তিনটা জিনিসের উপর বেসিস করে এই এইচডিআই রিপোর্ট প্রকাশ করা হয়। আর তারপরের গুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, সো এগুলো তোমরা স্কিপ করতে পারো। আর পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা সম্পর্কে আমি তোমাদেরকে কোনো একটা ক্লাসে বলছিলাম যে এই জিনিসটা কি, তাই না? সো এটা হচ্ছে পিপিপি, ইকোনমিক্স এর সাথে রিলেটেড, জাস্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট না। চলে আসো আইএমএফ এ। তো আইএমএফও কি একটা ব্রেটেন উডস ইনস্টিটিউশন, এবং এটাও যেহেতু টাকা পয়সা নিয়ে কাজ করে, তাহলে এটা হেডকোয়ার্টার কোথায় হবে? ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে হবে। ঠিক আছে, চলে আসো নিচে, যে এটা টোটাল মানে বর্তমানে মেম্বার হচ্ছে 191। পড়তে পারো, বাট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না। চলে আসো নিচে, মেইন অবজেক্টিভ। সো এই ইন্টারন্যাশনাল ট্রেড এমন কান্ট্রিজ এগুলো, তারপরে ফিমেল ম্যানেজিং ডিরেক্টর, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো। এসডিআর এর ফুল ফর্মটা মনে রাখবা, যে এসডিআর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। ঠিক আছে, এই ফুল ফর্মটা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে, স্পেশাল ড্রয়িং রাইটস। এরপর দেখো এআইআইবি, মানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ফুল ফর্মটা ইম্পর্ট্যান্ট, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এবং এটার নাম শুনে বোঝা যাচ্ছে এশিয়ান মানে কি? চায়না। ঠিক আছে, এবং হেডকোয়ার্টার কোথায় হবে? বেইজিং, চায়নাতে হবে। এখান থেকে শুধু এতটুকুই মনে রাখতে হবে, আদারওয়াইজ কিছু করতে হবে না, জাস্ট এই নোটটা পড়বা। এনডিবি, এনডিবির মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বলো তো এনডিবি কিসের ব্যাংক? পরীক্ষা এটা আসে। হচ্ছে ব্রিক্সের। ব্রিক্সের। গুড, এটা ব্রিক্স হচ্ছে ব্রিক্স ব্যাংক। ব্রিক্সের একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্রিক্স মূলত কি ধরনের প্রতিষ্ঠান, এটা যদি জিজ্ঞেস করা হয়, দেখো ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, চায়নাতে। এবং এইটা হচ্ছে মূলত প্রতিষ্ঠা করা হয়েছে চীনের মাধ্যমে বা তাদের তত্ত্বাবধানে। যেমন ডলারের একটা পুরো পৃথিবীব্যাপী একটা তোমার আধিপত্য আছে না, ডমিনেশন আছে না, সেটাকে রোধ করার প্রকল্পেই তারা চাচ্ছিল যে অন্যান্য মুদ্রাগুলাকে সেভাবে করার, এনরিচ করার। তো এখন একা তো আর পসিবল না, এই জন্যই তোমার ব্রিক্সের মেইন কাজই হচ্ছে ডলারের পাওয়ারটাকে কমিয়ে নিয়ে আসা। এই জন্য সেটা থেকে একটা ব্যাংক যেটা মানে হেল্প করে অন্যান্য কান্ট্রিগুলোকে বা সদস্য কান্ট্রিগুলোকে, দ্যাট ইজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবং এটাতে এই জন্য ইম্পর্টেন্ট। এই ব্রিক্সের মধ্যে কিন্তু বাংলাদেশও আছে, পরীক্ষা আসে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে এটার এই যে 6তম, না ষষ্ঠ। ভাই, এটা ব্রাজিল। না না, এখানে বাংলাদেশও মেম্বার। ঠিক আছে, ভাই তারপর বাংলাদেশ নেই তো। ব্রাজিল নেই? মেবি, বাংলাদেশ মেম্বার হয় নাই এখন। ভাই এনডিবির মধ্যে আছে বাংলাদেশ। ও, বাংলাদেশ হচ্ছে তোমার এই যে এনডিবির মধ্যে, রাইট, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে আছে, সেটাই বলতেছি। আর টোটাল প্রেজেন্ট মেম্বার হচ্ছে 8টা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার, এটার মধ্যে কিন্তু ইন্ডিয়াও আছে। সো অনেকে অনেক সময় ভাবে যে ইন্ডিয়া আছে, তাহলে ইন্ডিয়ার সাথে তো আমেরিকার ভালো সম্পর্ক, তাহলে কেন তারা ডলারের ক্ষমতা? তো ইন্ডিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক দ্যাট ডাজন্ট মিন যে অ্যাকচুয়ালি ডলারের কারণে তারা মানে কোনো সমস্যায় পড়তেছে না। সকল দেশই সমস্যায় পড়ে বিভিন্ন ক্ষেত্রে, কারণ ডলার কিনতে গেলে তাদের দেশের অনেক রুপি করতে হয়, যেমন বাংলাদেশে অনেক টাকা করতে হয়, দ্যাটস ওয়াই। তো এখান থেকে জাস্ট এইটা মনে রাখবা যে এনডিবি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু আইএমএফ। চলে আসো নেক্সট, হুইচ ইজ ডাব্লিউটিও। ডাব্লিউটিও কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন ডাব্লিউটিও তো আগে ডাব্লিউটিও ছিল না, আগে ছিল এটা গ্যাট। দেখো, প্রিডিসেসর অফ ডাব্লিউটিও, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বসূরি কারা ছিল? সেটা ছিল গ্যাট। এবং এই গ্যাটের ফুল ফর্মটা ইম্পর্ট্যান্ট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এই ফুল ফর্মটা মনে রাখবা। এবং এইটার সদর দপ্তর হচ্ছে তোমার সুইজারল্যান্ডের জেনেভা, এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। আর এটা এমনিতে মনে রাখা যায় যে যেগুলো শুরু ডাব্লিউ দিয়ে বা শেষও দিয়ে, সেগুলা স্বাভাবিকভাবে সবগুলাই জেনেভাতে হয় হেডকোয়ার্টার। এবং যদি মানবতা রিলেটেড কাজ করে, এখানে যদিও মানবতা না, কিন্তু এখানে ওই যে প্রথম
তোমার টেকনিকটা ফলো করে, দ্যাটস সুইজারল্যান্ড জেনেভা। এবং এই যে সালটা দেখো, 1 জানুয়ারি 1995, এই তারিখেই হচ্ছে গেট থেকে ডাব্লিউটিও নামকরণ করে এই ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। সো পরীক্ষা এটা প্রচুর আসে এবং জাহাঙ্গীরনগরে এই কোশ্চেনটা আসে প্রায়, আদার্স ইউনিভার্সিটিতেও আসে যে ডাব্লিউটিও কত সালে হয়, 1 জানুয়ারি 1995। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে বাংলাদেশ কবে এখানে জয়েন করে, দেখো সেম ডেটে বাংলাদেশ বিকাম দি মেম্বার অফ দি ডাব্লিউটিও 1 জানুয়ারি 1995। এই কোশ্চেনটা পরীক্ষা প্রচুর আসে। আর এই যে এখানে উরুগুয়ে রাউন্ডটা একটু পড়বা, আদারওয়াইজ বাকি ইনফরমেশন আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না, সো স্কিপ করতে পারো। এডিবি, এডিবি হচ্ছে কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরকম। তো এটা ফিলিপাইন ম্যানিলা, বলো তো, এটা যদিও আসবে না পরীক্ষায় যে এডিবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, বাট এই ফিলিপাইনের ম্যানিলাতে একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর আছে, সেটা কোনটা? IRRI। আয়ার রাইট, এটা হচ্ছে IRRI। এই যে আমরা ইরি ধান বলি না, ইরি বিরি, এগুলো কেন বলি, যে IRRI এর নাম অনুযায়ী আসছে। তো বাংলাদেশের বিরি কোথায় বলো? জয়দেবপুর গাজীপুর। গাজীপুরের জয়দেবপুরে। আর ইরি হচ্ছে গিয়ে ফিলিপাইনের ম্যানিলাতে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন। তারপর চলে আসো, এখানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হেডকোয়ার্টার কোথায়, জেদ্দা সৌদি আরব, নামেই বোঝা যাচ্ছে। এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক নট দ্যাট ইম্পর্ট্যান্ট, ব্যাংক ফর ইনস্ট্রাকশন, ইউরোপিয়ান সেন্ট্রাল, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। আচ্ছা, এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, সুইফট, SPFS, সিপস, এগুলো খুব একটা লাগবে না। আচ্ছা, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবই পড়বা। নেক্সট চলে আসি আমরা ইউএন বা ইউনাইটেড নেশনস, ঠিক আছে, জাতিসংঘতে চলে আসলাম। তো জাতিসংঘ তো জাতিসংঘ ছিল না, এটা আগে কি ছিল? এটা আগে ছিল হচ্ছে লিগ অফ নেশন। যখন প্রথম যুদ্ধ হয়, সেই প্রথম যুদ্ধকে থামানোর জন্য যে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে লিগ অফ নেশন। এবং এই লিগ অফ নেশন এটা প্রতিষ্ঠা করার জন্য প্রপোজারকে, সেটা হচ্ছে উড্রো উইলসন, 28তম প্রেসিডেন্ট অফ ইউএস। এবং সে কয়েকটা দফার কথা বলছিল, বলো তো কয়টা দফা বলছিল? 14 দফা। 14টা। রাইট, 14টা দফা, এটা মনে রাখবা, 14টা দফা পরীক্ষায় আসে, প্রচুর ইম্পর্ট্যান্ট। তো এইটা দেখো এখানে মানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, হেডকোয়ার্টার তো অবশ্যই মানবতা নিয়ে কাজ করে তারা, সুইজারল্যান্ড জেনেভা হবে। এবং এখানে তোমার এটা অ্যাবলিশ হয়ে যায়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ কি দেখো, ওই যে 1919 সালে ফ্রান্সের ভয়াবহ ফ্রান্সের বার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত জাতিপুঞ্জ গঠনের ইয়ে হয়। এবং কিন্তু 45-এ বা আমরা যদি দেখি 39-এ, 1939, তখন থেকে কি শুরু হয়ে যায়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। তার মানে কি, এটার কোনো কার্যকারিতা রইলো না, দ্যাটস ওয়াই তোমার এটা পরবর্তীতে বাদ হয়ে যায়। এবং 45-এর পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপর থেকে সৃষ্টি হয় কোনটা, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। এবং এটা এখন পর্যন্ত বলবৎ আছে। কারণ কি, কারণ এখনো WW3 শুরু হয় নাই, যদি শুরু হয়ে যায় তখন ইউনাইটেড নেশনও শেষ। এখন চলে আসো যে ফাউন্ডেড, এটা হচ্ছে তোমার 24 অক্টোবর 1945, এটা ইউএন দিবস। যদি আসে যে ইউএন ডে কবে, তখন এটা উত্তর হবে যে 24 অক্টোবর 1945 এটা। এবং এইটা কোন কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্রচুর আসে। সান ফ্রান্সিসকো সম্মেলন। কত তারিখ বলতে পারবা? ডেটটা যদি একটা ডেট না, একটা রেঞ্জ, কত থেকে কত? ডেটটাও জাহাঙ্গীরনগরে আসে, ডেটটা পড়বা সবাই। তোমাদের কাছে এই জিনিসগুলো আমি এক্সপেক্ট করছিলাম, যেগুলো তোমরা বলার সাথে সাথে অ্যান্সার করবা। এখন দেখো, 25 থেকে 26 এপ্রিল। রাইট, 25 থেকে 26 কি 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 মাস? এপ্রিল। এপ্রিল। এগুলো কিন্তু সব আমি পড়াইছিলাম ওখানে। এনিওয়ে, প্রপোজারকে, এটা হচ্ছে রুজভেল্ট, সেও কিন্তু ইউএস এর প্রেসিডেন্ট, ঠিক আছে। এখানে ফাউন্ডিং মেম্বার কয়টা ছিল? 51টা। একটা তোমার উপস্থিত ছিল না, এমনিতে বলছে যে আসি আপনাদের সাথে, সেটা কোনটা? সেটা হচ্ছে পোল্যান্ড। এবং এই পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কে করছিল আক্রমণ? হিটলার, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে এখান থেকে ইনফরমেশন। বর্তমানে প্রেজেন্ট মেম্বার্স 193, লাস্ট হচ্ছে সাউথ সুদান। এবং এই সুদান কিন্তু এখন ইম্পর্টেন্ট, যদিও সাউথ সুদান ইম্পর্টেন্ট না, মানে শুধু সুদান ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ সুদানে তো জানোই যে অনেক মানুষকে জেনোসাইড জেনোসাইড করা করেছে। হচ্ছে, দ্যাটস ইট। পার্মানেন্ট মেম্বার্স, তো এই যে ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার্স হচ্ছে তোমার 5টা: ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, চায়না। এবং আমরা, তোমরা হয়তো পড়ছো যে G4 নেশন। হোয়াট ইজ G4 নেশন বলো তো? G4 নেশনস, না বলতে পারলে মায়ের আছে, বলো G4 নেশন কি? G4ই তো বলো এটাকে। যেমন জাপান এটা একটা, তারপর ইন্ডিয়া এটা একটা, জার্মানি এটা একটা, আরেকটা যেন কোন কান্ট্রি,
বলো। তারা ভেটো পাওয়ার চায়। ভেটো পাওয়ার কখন পাবে? ভেটো পাওয়ার চাই বিষয়টা তো গোয়িং তা না। ফরওয়ার্ড। ভেটো পাওয়ার কখন পাবে? ইন্ডিয়া আছে ভাইয়া। হ্যাঁ, মানে ভেটো পাওয়ার ভাইয়া কখন পাবে? এরা হচ্ছে নিরাপদ পরিষদের স্থায়ী সদস্য চায়। এই যে এই কথাটা বলতে হবে যে স্থায়ী সদস্য হইলে তখন গিয়ে ভেটো পাওয়ার পাবে। তো এই যে পার্মানেন্ট মেম্বার হতে চাচ্ছে, এদের সাথে এরা যুক্ত হতে চাচ্ছে, তাদেরকে জি4 নেশন বলা হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জাপান আর ইন্ডিয়া। ঠিক আছে। ব্রাজিল আর জার্মানিও আছে ভাই হ্যাঁ, এখানে। ব্রাজিল আছে, ব্রাজিল জার্মানি আছে, জার্মানি। রাইট। এই চারটা, এই এই জন্য চারটা। জি4 বলা হয়। তো ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়া এবং জাপান। কারণ ইন্ডিয়া জাপান খুবই তোড়জোড় লাগে ট্রাই করতেছে আর কি এখানে যাওয়ার। বাট দিবে কিনা জানি না, মেবি না। সো এখন বুঝো, এটা হচ্ছে কি জি4 নেশন। আরেকটা জিনিস যে এখানে আমরা বললাম যে সেন্ট ফ্রান্সিসকো কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের অফিসিয়ালি তোমার সূচনা শুরু হলো। বাট এর আগেও তোমার যদি সর্বপ্রথম জাতিসংঘ প্রতিষ্ঠা করার জন্য কোন কনফারেন্সটা বা কোন ইয়েটা হয়েছে সেটার নাম কি, ফার্স্ট ইনিশিয়েটিভটা কোনটা ছিল? লন্ডন ঘোষণা। রাইট, ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল লন্ডন। হচ্ছে লন্ডন ঘোষণা। ফার্স্ট ইনিশিয়েটিভ যদি বলা হয় তখন হচ্ছে লন্ডন ডিক্লারেশন বলো আর যাই বলো, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। ওইটার তো মাধ্যমে কি জাতিপুঞ্জ গঠন হয়েছিল নাকি? না, জাতিসংঘই। এখন দেখো, এই যে তোমার আরেকটা জিনিস একটু আগেই তোমরা বললা যে ভেটো পাওয়ার, সো ভেটো পাওয়ারটা দেওয়া হয়েছিল কোন এর মাধ্যমে? বলো তো কোন কনফারেন্সের মাধ্যমে ভেটো পাওয়ার? হুম, বলতে পারবা? এই ভেটো যে পাওয়ার, ডাম্বারটন ইয়াল্টা ডাম্বারটন কনফারেন্স। ইয়াল্টা কনফারেন্স, ইয়াল্টা। ঠিক আছে, ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে কি দেওয়া হয়েছে? ভেটো পাওয়ার দেওয়া হয়েছে। ভেটো শব্দ মানে কি? ভেটো শব্দের অর্থ কি? আমি মানি না। আমি আমি মানি না। মানি আমি না। জানি না। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে যেহেতু কোশ্চেন হয়। তারপর চলে আসো যে ফার্স্ট সেক্রেটারি জেনারেল, এগুলা বলা আছে প্রেসিডেন্ট কে অ্যান্টোনিও গুতেরেস পর্তুগালের। এগুলো আমরা সবাই জানি, এখান থেকে ইনফরমেশনগুলো এমনিতেই নিজেরা পড়বা। এখানে ভাষা দেখো 6টা, বাট অফিসিয়াল ভাষা হচ্ছে 2টা, কি কি? ইংরেজি এবং ফরাসি। এবং এই যে 24 অক্টোবর প্রতিষ্ঠাকালীন যে ডেটটা, সেটা হচ্ছে জাতিসংঘ দিবস। এবং জাতিসংঘের অনেকগুলো অর্গান আছে তোমার, দেখো ইউএনজিএ, ইউএনএসসি, ইউএন সেক্রেটারিয়েট, ইকোসোক, ইউএন কি ট্রাস্টিশিপ কাউন্সিল, এরকম ব্লা ব্লা। এগুলো এখান থেকে তোমরা রিডিং পড়লেই হয়ে যাবে। চলে আসো, আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এই যে ইউরোপীয় সদর দপ্তর, এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত। এমনিতে যদি বলা হয় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো তো? হুম, জাতিসংঘের সদর দপ্তর নিউ কোথায় ইয়র্ক। অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। ঠিক আছে। আর যদি বলে ইউরোপীয় যে তোমার জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। সো অনেক সময় জাতিসংঘ সদর দপ্তর আসলে অনেকে সুইজারল্যান্ড জেনেভা দাগিয়ে দেয়, বাট এটা করা যাবে না। আর এখানে জমি কে দান করছে, তারপরে এগুলা উদ্যোক্তা দেশ, পাতার রং দুটি, এগুলা জাতিসংঘ সনদে এরকম। আচ্ছা, এখানে মূল সনদে স্বাক্ষরকারী দেশ হচ্ছে কয়টা? 51টা। তার মধ্যে লাস্ট যেটা, সেটা হচ্ছে পোল্যান্ড। এটা একটু মনে রাখলেই হবে। চলে আসো যে সিক্স প্রিন্সিপাল অর্গান অফ ইউএন। জেনারেল অ্যাসেম্বলিতে, যেটা তোমার সকল সদস্য রাষ্ট্র, সেখানে তোমার 193টা বর্তমানে সদস্য আছে। তার মধ্যে দেখো তোমার আহ, এই যে এখানে কিছু কথা আছে, যেমন তোমার সিকিউরিটি কাউন্সিল জাতিসংঘ পরিচালনার জন্য। এই জায়গাটা জাস্ট রিডিং পড়বা, তাইলেই হবে। এখান থেকে খুব একটা যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে তা না, রিডিং। সিকিউরিটি কাউন্সিলের কথা যদি বলি, এটা ইম্পর্ট্যান্ট। দেখো, টোটাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যে টোটাল মেম্বার কতগুলা? 15টা। তার মধ্যে পার্মানেন্ট যেটা, সেটা হচ্ছে 5টা: ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স এবং চায়না, এবং এদেরই ভেটো পাওয়ার আছে। আর নন পার্মানেন্ট হচ্ছে 10টা, এরা 2 বছরের জন্য নির্বাচিত হয়। আর এখানে দেখো তোমার 5 স্থায়ী সদস্য যে নামে পরিচিত, তাদেরকে বলে P5। আর ইরান বিষয়ক পরমাণু আলোচক দেশ, সেটা হচ্ছে P5+1। আমাদের জাহাঙ্গীরনগর কোশ্চেনটা আসে যে P5+1, এখানে ওয়ান বলতে কোনটাকে বোঝায়? জার্মানিকে বোঝায়। আর ভেটো প্রদান ক্ষমতা আছে এই 5টা স্থায়ী সদস্যের। আর তোমার এই যে 3/5 সদস্যদের ভোটে প্রস্তাব পাশ হয়। এবং এই যে এখানে সর্বাধিকবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, সেটা হচ্ছে জাপান এবং ব্রাজিল এবং ভারত। মানে এরা অনেকবার অস্থায়ী সদস্য হয়, আর স্থায়ী হওয়ার জন্য এরা ট্রাই করতেছে। চলে আসো নেক্সট, ইকোসক যেটা। ইকোসক হচ্ছে কি? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এখান থেকে ফুল ফর্মটা অনেকবার পরীক্ষা আসে, তাই এটা মনে রাখবা। আর এখানে আদারওয়াইজ বাকি ইনফরমেশনগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে তোমার স্কিপ করতে পারো। সেক্রেটারিয়েটের কথা যদি বলি, বর্তমানকে এটা মনে রাখলেই হয়ে যায় যে অ্যান্টোনিও গুতেরেস, এবং 5 বছরের জন্য হয়ে থাকে এখানে। ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল নট দ্যাট ইম্পর্টেন্ট, স্কিপ করতে পারো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে,
এটা একটু ইম্পর্ট্যান্ট, এখান থেকে মনে রাখবা যে এটা সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ। ইনফ্যাক্ট এই যে যেগুলো জাস্টিস রিলেটেড বা বিচার রিলেটেড সেই সবগুলারই কোথায় সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে হয়, স্বাভাবিক ব্যাপার। এবং এখানে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট যে নাম্বার অফ জাজেস এবং তাদের টার্ম পিরিয়ড বা টেনিউর। তো নাম্বার অফ জাজেস হচ্ছে 15 এবং তাদের এই যে টার্ম লেন্থ বা টেনিউর বা ডিউরেশন হচ্ছে 9 বছর। এটা থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোদের কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা ভাবতে পারো যে এই ইনফরমেশনগুলো তো জাস্ট মানে সংখ্যা 15 নয়, পড়বো না, কিন্তু এগুলোই জাহাঙ্গীরনগরে আসে। তুমি যেই ইনফরমেশন মনে হবে যে কম ইম্পর্টেন্ট সেটা জাহাঙ্গীরনগরের জন্য বেশি ইম্পর্টেন্ট। চলে আসো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আইসিসি, সেম এটারও কোথায় হবে, যেহেতু বিচার নিয়ে নেদারল্যান্ডের হেগেই হবে, এখান থেকে এতটুকু পড়লেই হবে, আদারওয়াইজ কিছু পড়ার নেই। জাস্ট এই ইনফরমেশনটা একটু পড়বা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এখান থেকে একটা এমসিকিউ পাবাই, 1 MCQ মাস্ট, মাস্ট পাবাই, মাস্ট। ঠিক আছে, তোমাদেরকে আজকে কয়েক মার্ক দিয়ে দিব ফিক্সড। তো এসডিজিএস মানে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অলসো নোন অ্যাজ দি গ্লোবাল গোলস, ওয়ার অ্যাডপ্টেড বাই ইউনাইটেড নেশনস ইন 2015। কারণ তখন পর্যন্ত কোনটা ছিল? তখন পর্যন্ত ছিল হচ্ছে এমডিজি। এমডিজি ফুলফিল হয়ে গেছে 2015 সালে, এরপর থেকে শুরু হয়েছে এসডিজি। তো এমডিজির ফুল ফর্ম কি ছিল? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ঠিক তাই না? আর এসডিজি হচ্ছে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এইটার তোমার ডিউরেশন হচ্ছে 2030 সাল পর্যন্ত, 15 বছরের জন্য। টোটাল গোল কয়টা? 17টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টোটাল গোল হচ্ছে 17টা এবং টার্গেটস হচ্ছে 169টা টার্গেটস। আর এখানে দেখো এটার ইয়েটা কি, প্রিন্সিপাল হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, ডিউরেশন 15 বছর, 16 থেকে 30 পর্যন্ত। তারপর অ্যাডপ্টেড বাই ইউএন, এবং তোমার এটা যদি বলা হয় যে কবে অ্যাচিভ হবে, 2030-এর মধ্যে। এবং এই যে 17টা গোল আমরা বললাম, এই 17টা গোল ইম্পর্টেন্ট, বাট সবগুলো কি মুখস্থ করতে হবে? নো। তোমাকে কোন কোনগুলো মুখস্থ করতে হবে বলে দিচ্ছি। গোল 1, নো পভার্টি। গোল 2, জিরো হাঙ্গার। গোল 3, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। গোল 4, কোয়ালিটি এডুকেশন। গোল 5, জেন্ডার ইকুয়ালিটি। অ্যান্ড গোল 13, দ্যাট ইজ ক্লাইমেট। সো এই যে এই কয়টা, 6টা, 5টা আর একটা 6টা, এই 5টা 6টা মুখস্থ করবা ডিরেক্ট নাম্বার সহকারে। পরীক্ষা আসবে যে 4 নম্বর গোল কোনটা ছিল, কত নম্বর গোলের মধ্যে। গোল 5 তো উমেন এম্পাওয়ারমেন্ট ছিল না? জেন্ডার ইকুয়ালিটি আর উমেন এম্পাওয়ার কি আলাদা জিনিস? বলো। Yes. তারপর চলে আসো যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যেমন আইএলও। তো এটার মানে কি? লেবার অর্গানাইজেশন। লেবার কি মানবিক না অমানবিক? বলো। মানবিক। তাহলে লেবার হেডকোয়ার্টার তো অবশ্যই মানব। জেনেভা সুইজারল্যান্ড হবে, নো ম্যাটার হোয়াট। তো এইটা থেকে এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা যে এটা 1919 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই সালটা একটু ব্যতিক্রম, অনেক আগে, দ্যাটস এইটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে লেবার অর্গানাইজেশনের মধ্যে। আর এই যে লেবার অর্গানাইজেশন থেকে আরেকটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে এরা নোবেল পুরস্কার পাইছে 1969 সালে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। আর ইন্টারন্যাশনাল লেবার ডে কবে? বলো। 1 মে। পয়লা মার্চ, পয়লা মে, সরি পয়লা পয়লা মার্চ মে। না, পয়লা পয়লা মে। মে। ঠিক আছে। তারপর দেখো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, হেলথ অর্গানাইজেশন। সো এটা দেখো প্রতিষ্ঠা হয়েছে 1948-এর 7ই এপ্রিল। এই জন্য 7ই এপ্রিল কি দিবস? বিশ্ব স্বাস্থ্য দিবস, 7ই এপ্রিল, স্বাস্থ্য দিবস। মনে থাকে যেন। এবং এই যে স্বাস্থ্য, এটা কি মানবিক না অমানবিক? অফকোর্স মানবিক, তাহলেও সুইজারল্যান্ডের জেনেভাতেই। এখান থেকে এতটুকুই। খাবার, এই যে এগ্রিকালচার কি উৎপাদন করে? খাবার দাবার উৎপাদন করে। এগ্রিকালচার যদি খাবার দাবার রিলেটেড হয় সেটা সদর দপ্তর কোথায় হয় বলছিলাম? বলো। ইতালির রোমে। রোমে। রোমে হয়। খাবার দাবার ইতালির রোমে। সম্পর্কিত হলেই সেটা রোমে। তো এরকম খাবার দাবার সম্পর্কিত আরেকটা অর্গানাইজেশনের নাম বলো তো। ইফাত। ইফাদ, গুড। ভাগ্য ভালো যে রিফাত বলো নাই। চলে আসো নেক্সট, যে ICAO, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। তো এইটা দেখো তোমার মন্ট্রিল কানাডা, এটা পড়তে হবে, একটু ব্যতিক্রম, পড়বা সিভিল এভিয়েশন, বিউপির জন্য ইম্পর্টেন্ট, তাই দিলাম আর কি। ITU, টেলিকমিউনিকেশন ইউনিয়ন, লাগবে না। এই যে WMO, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা অর্গানাইজেশন। তো এই যে মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, মেট্রোলজি, মেট্রোলজি শব্দটা কিসের সাথে সম্পর্কিত? আবহাওয়ার সাথে কি? আবহাওয়া। ওয়েদার, ওয়েদার ফোরকাস্টিং, ওয়েদার। ওয়েদার ফোরকাস্টিং। সো দেখো এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটা কি দিয়ে শুরু? ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তাহলে কোথায় হবে? সুইজারল্যান্ডের জেনেভা হবে, এতটুকু পড়লেই হবে। ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাস্ট মনে রাখবে ইউনিডো সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। এখন এই ভিয়েনা অস্ট্রিয়াতে কোন কোন টাইপের জিনিসগুলো সদর দপ্তর বলছিলাম বলো তো? কোন রিলেটেড? বলো, কি রিলেটেড? মানবিক। পারমাণবিক। অমানবিক বলছো? তাইলে ঠিক আছে, কাইন্ড অফ, এটা হচ্ছে তোমার ওই যে মানে পাওয়ার,
পাওয়ার বা শক্তি এনার্জি, ঠিক আছে এটা। তো পাওয়ার বা শক্তি এনার্জি কি কি আছে? IAEA, তারপরে ওপেক, এগুলা, ঠিক আছে। এরকম আরেকটা পাইলা এখন, ইউনিডো। যদি ইউনিডো পাওয়ার রিলেটেড না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভিয়েনা, অস্ট্রিয়া। এখানে কে থাকে? এখানে সেফুদা থাকে। চলে আসো নেক্সট, উইপো। তোমরা যে প্রোডাক্টের নাম শুনছো তো, বর্তমানে যে প্রোডাক্ট কয়টা তোমাদেরকে ক্লাসে পড়াইছিলাম, বলো। 55 কেন? বাড়ছে কি নাকি 55-এ আছে এখনো? বলো। 62টা না? 55টাই আছে ভাইয়া। 55টায় আছে। আচ্ছা, এটা আমরা আরে ভাইয়া আপডেট কয়েকটা পেন্ডিং আছে এখনো। আপডেট পড়বো আর কি। এটা আমরা এখন পর্যন্ত আই গেস 55ই আছে, সো এটা আমাদের আপডেট পড়তে হবে। তো এই যে স্যার উইপো থেকে কোশ্চেন কখন করব? কোশ্চেন কখন করব? কি নিয়ে, মানে পড়া নিয়ে? করো কোশ্চেন, কি হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, বলো। এই যে বিউপি থেকে হেডকোয়ার্টার, তারপর কোনটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, এগুলো নিয়ে এমসিকিউ আসে জিকে তে। আমি যা যা পড়াচ্ছি এটা যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে। বিউপি কি আচ্ছা, আবার? আমি তো ওকে। তোমাদেরকে দাগে দাগে দিচ্ছি, এরপর আর কি লাগে? আর এগুলো সকল ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। চলে আসো যে এই যে উইপো, এটা থেকে যে প্রোডাক্ট মানে অনুমোদন দেওয়া হয়। তো দেখো এখানে উইপোর ফুল ফর্মটা মনে রাখবো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে। এটার সদর দপ্তর ডাব্লিউ দিয়ে শুরু, দিয়ে শেষ, তার মানে সুইজারল্যান্ডের জেনেভা। ওকে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এই যে এই প্রোডাক্টের ফুল ফর্ম। ইফাদ বললাম, খাবার নিয়া। ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এই যে রোম, ইটালি, সেম। UNWTO, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, অতটা ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। ইউনেস্কো, এটা ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এইটা তোমার প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে, এটাও মনে রাখবা, 16ই নভেম্বর। হেডকোয়ার্টার কোথাও অবস্থিত, একটু ব্যতিক্রম, ফ্রান্সের প্যারিসে অবস্থিত, পরীক্ষায় আসে। এবং ফুল ফর্মটাও পরীক্ষায় আসে। তারপর দেখো, এই যে বাংলাদেশ 1972 সালে এটা সদস্য হয়। জাস্ট এতটুকু পড়লেই হবে। এবার চলে আসো জাতিসংঘ সম্পর্কিত সংস্থা, যেমন IAEA। তো IAEA কি? অ্যাটমিক এনার্জি এজেন্সি, অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে। অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা 1957 সালে প্রতিষ্ঠা হয়। এবং যেহেতু এটা অ্যাটমিক এনার্জি, তাহলে এনার্জি রিলেটেড গুলো কোথায় বলছি? সেফুদার বাড়িতে। সেফুদা কোথায় থাকে? ভিয়েনা, অস্ট্রিয়াতে থাকে, মনে থাকে যেন। তারপর চলে আসো এই যে OPCW। OPCW আমাদের লাগবে না, আমরা চাইলে এটা স্কিপ করতে পারি। বাট এখানে কেমিক্যাল ওয়েপেন্স যেগুলো আর কি, এগুলো প্রহিবিট করার জন্য, বন্ধ করার জন্য এটা কাজ করে, সেটা মনে রাখবা, যেটা ওই রিলেটেড একটা কাজ করে। অ্যান্ড CTBT, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওটা বাদ দাও। CTBT এটা হচ্ছে কি? কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এই যে তুমি নিউক্লিয়ার টেস্ট করতেছো, এটা বন্ধ করতে হবে, নাহলে এটা পরিবেশের জন্য, মানুষের জন্য হুমকি স্বরূপ। দ্যাটস ওয়াই। সো এইটা, তারপরে যদি কোশ্চেন করা হয় যে কোনগুলো এরকম নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্রগুলো যেগুলো আছে সেগুলো বন্ধের জন্য কাজ করে, তো প্রথমটা হচ্ছে NPT। এটার ফুল ফর্ম কি বলতো? NPT, নন প্রলিফারেশন ট্রিটি। আর এরপরে আরেকটা যেটা দেখলাম আমরা এইমাত্র, যে CTBT, ঠিক আছে। আরেকটা বলো তো, সল্ট। এই যে এগুলা পরীক্ষা আসে, যে কোনগুলা। ভাই পিটা ঠিক করে দেখেন। হ্যাঁ কি? পি ওই যে পিটি। PDC কেন? এটা মানে প্রলিফারেশন ট্রিটি, বুঝি নাই, কি কোশ্চেন করছো? ঠিক আছে। ও, দেখো তোমার জাতিসংঘ অন্যান্য সংস্থা যেমন ইউনিসেফ, ইউনিসেফ কি নিয়ে কাজ করে? চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে। সো এটা এখান থেকে এটাই মনে রাখবা, যেটা চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে। আর পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, UNFPA, এটা এখান থেকে জাস্ট ফুল ফর্মটা মনে রাখলেই হবে। UNHCR, এইটা কি? এটা হচ্ছে তোমার যারা এই যে রেফিউজি আছে তাদের জন্য একটা অর্গানাইজেশন। এখন রেফিউজিদেরকে নিয়ে যদি কোনো অর্গানাইজেশন থাকে, সেটা মানবিক না অমানবিক? মানবিক। মানবিক। তাহলে জেনেভা, সুইজারল্যান্ড, নো ডাউট। আরেকটা ইনফরমেশন এখান থেকে পরীক্ষা আসে, প্রচুর ইম্পর্টেন্ট, যে এটার ফুল ফর্মটা কি, এটা যেহেতু আসবে বা আদার্স কোনো না কোনো ইউনিভার্সিটিতে পাবাই। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। পরীক্ষা আরেকটা অপশন থাকবে যে হাই কমিশন ফর রিফিউজি, সেটা দাগাইলে কিন্তু হবে না। পরীক্ষায় 99% স্টুডেন্ট কমিশন ফর রিফিউজি দাগাই দেবে, বাট না, এটা কি? কমিশনার ফর রিফিউজি, বলে থাকে জানো। আর আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে যে বর্তমানে রিফিউজি কোন দেশ থেকে সবচেয়ে বেশি? সুদান থেকে সবচেয়ে বেশি, মনে থাকে জানো। মানে তারাই সবচেয়ে বেশি নিপীড়িত। আর আশ্রিত আছে যদি বাংলা বলা হয় কোথায়, তাহলে বাংলাদেশে তো আছে ভাইয়া। বাংলাদেশের কি অত বেশি সংখ্যক নাকি? বাংলাদেশে ওরা অল্প। না ভাইয়া, ওই যে রোহিঙ্গারা বুঝছি, আছে। বুঝছি রোহিঙ্গাদের কথাই। এদের মতো এত সংখ্যক না তো, এরা অনেক বেশি। আর এদেরকে আশ্রয় দিচ্ছে বর্তমানে মেবি ইয়ে তোমার তুরস্ক। সো নেক্সট দেখো যে UNCTAD,
বা আংটাড। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দাও। ওকে, সো দেখো, ইউএনসিটিএডি, এটা থেকে তোমার বিজনেস ফ্যাকাল্টিতে কোশ্চেন বেশি হয়। সো এটা কি? এটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা থেকে কোথায় কোশ্চেন আসে? যেমন তোমার বিজনেস ফ্যাকাল্টি ই ইউনিট বা আইভি ইউনিট ওখানে। এবং এটারও কিন্তু তোমার এই যে জেনেভা সুইজারল্যান্ড, এখানেই তোমার সদর দপ্তর। তারপর দেখি ইউএনডিপি, যেটা থেকে আমরা বললাম কোন ইয়েটা প্রকাশ করা হয়, ইন্ডেক্সটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। ঠিক আছে, তো এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং এটা তোমার সেম, এখানে খেয়াল করে দেখো, এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এবং এখান থেকে তোমার এলডিসি লিস্ট পাবলিশ হয়, তারপরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ হয়, তারপরে এটা কি বলা হচ্ছে যে হেড অফ ইউএনডিপি ইজ কল্ড অ্যাডমিনিস্ট্রেটর। যদি এগুলো একটু ইম্পর্টেন্ট না, জাস্ট এখান থেকে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইউএনডিপি পাবলিশেস এইচডিআই ইন্ডেক্স, দ্যাটস ইট। চলে আসো নেক্সট, ইউএনএইচআরসি, এটা হচ্ছে হিউম্যান রাইটস কাউন্সিল। জাস্ট ফুল ফর্মটা একবার পড়ে রাখবা, খুব একটা ইম্পর্টেন্ট না। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লিউএফপি, এটা থেকে কোশ্চেন মানে আগে আসতো, ইদানিং আবার কম আসতেছে। আগে কেন আসছিল? কারণ এরা আবার তোমার নোবেল প্রাইজ পাইছিল। ঠিক আছে, একবার দ্যাটস এটা আসছিল। তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা হচ্ছে কোথায়? যেহেতু খাবার নিয়ে, রোম, ইটালিতেই। এবং বিশ্ব খাদ্য দিবস বা ফুড ডে যদি বলা হয় তাহলে 16 অক্টোবর উত্তর হয়। ইউএন উইমেন, ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তো নারীদেরকে নিয়ে কাজ করে যেহেতু, এই অর্গানাইজেশনটা মনে রাখবা। এবং এখান থেকে যদি চলে আসি ইউনিফেম, এটাও কিন্তু সেম, নারীদেরকে নিয়ে কাজ করে। সিডো, এটাও নারীদেরকে নিয়ে কাজ করে। সিডোর ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, এটা কি? কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। ওকে, তারপর চলে আসো যে এখানে সিডো ডে হচ্ছে 3 সেপ্টেম্বর। বাংলাদেশ সিডো স্বাক্ষর করে 1984 সালে, কিন্তু অনুমোদন বা কার্যকর করেনি। প্রথমে বাংলাদেশি হিসেবে সিডো কমিটির সদস্য নির্বাচিত হন সালমা খান। আচ্ছা, তো এখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো একটু পড়বা, তাইলেই হবে। আর ইভেন ইউনিভার্সিটি টোকিও জাপানে অবস্থিত, এবং এই ইউনিভার্সিটি অনেকটা দেখতে এরকম, তোমার এই যে এরকম টাইপের। ঠিক আছে, পারে পারে এরকম টাইপের একটা ইউনিভার্সিটি কাইন্ড অফ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যদি বলা হয় তাহলে জেনেভা সুইজারল্যান্ড, দ্যাটস ইট অল। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সবই পড়বা, কোনোটাই বাদ দিবা না। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যালায়েন্স, সো এর মধ্যে দেখো ওপেক এর কথা চলে আসছে। সো ওপেক কি নিয়ে কাজ করে? ওপেকটা মূলত মানে কিসের অর্গানাইজেশন বা অ্যালায়েন্স, বলো? তেল তেল নিয়ে কাজ করে। এটা হচ্ছে দেখো অ্যালায়েন্স অফ অয়েল এক্সপোর্টার কান্ট্রিজ, মানে যারা অয়েল বিক্রি করে। তো অয়েল বিক্রি করে এরকম কান্ট্রি কি কি আছে দেখো। এইটা তোমার ওপেক যখন প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠাকালীন বা অগ্রণী ভূমিকা পালনকারী দেশটা কোনটা? সেটা হচ্ছে তোমার ভেনেজুয়েলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠা করার জন্য এরাই সর্বপ্রথম ভূমিকা নেয়, ভেনেজুয়েলা। এবং ওপেক এর সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। তো আমি তখন বলছিলাম যে এনার্জি বা তেল এগুলো সম্পর্কিত হলে সেটা কোথায় হয়? ভিয়েনা, অস্ট্রিয়াতে হয়। এবং এই ওপেক থেকে পরীক্ষা কোশ্চেন বেশি হয়। ওপেক দেখো তোমার ভেনেজুয়েলা, এবং এইভাবে কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে বেশি তেল রপ্তানি করে কোন দেশ, তখন উত্তর হবে এই সৌদি আরবে। সবচেয়ে বেশি তোমার লার্জেস্ট যদি বলি, লার্জেস্ট এক্সপোর্টার কান্ট্রি, তাহলে উত্তর হবে সৌদি আরবিয়া। এবং সবচেয়ে বেশি তোমার উত্তোলন করে যদি বলে,
মানে উত্তোলন। তো ধরো লার্জেস্ট উত্তোলনকে আমরা কি বলবো ইংলিশে? এনরিচ হুম, এনরিচ রিজার্ভ। এক্সট্রাক্ট বলি, ঠিক আছে, এক্সট্রাক্টিং কান্ট্রি যদি বলি তাহলে উত্তর হবে গিয়ে ইউএসএ, ঠিক আছে। আর উত্তোলনযোগ্য সবচেয়ে বেশি তেল রিজার্ভ আছে বা ওটা যদি বলি তখন উত্তর হয় ভেনেজুয়েলা, মানে মজুদ, উত্তোলনযোগ্য। তার মানে এক্সট্রাক্টেবল এরকম ভাবতে পারো যে, বাংলায় লিখে দিই কারণ পরীক্ষায় তো ওরা কিভাবে ইংলিশ সেট করে ওরা ভালো জানে। উত্তোলনযোগ্য, লনযোগ্য তেল বা তৈল যাই হোক মজুদ আছে, মজুদ আছে তোমার ভেনেজুয়েলাতে, মনে থাকে যেন এই তিনটে ইনফরমেশন ইম্পর্ট্যান্ট। তারপর দেখো এখানে কারেন্ট মেম্বার্স কয়টা, 12টা। ওকে, লাস্ট বেড়ে গেছে অ্যাঙ্গোলা, এই যে 2024 সালে। এরপর দেখো কান্ট্রিজ, ওপেক মেম্বার্স 12, ওপেক প্লাস, এগুলো লাগবে না, স্কিপ করতে পারো। এই যে তেল উৎপাদনে দেখো শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সবচেয়ে বেশি উৎপাদন করে, মানে প্রডিউসিং বলতে পারি আমরা, প্রডিউসিং। আর তেল রপ্তানিতে সবচেয়ে বেশি হচ্ছে কোনটা, সৌদি আরব, এক্সপোর্টার, এক্সপোর্টার সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বেশি মজুদ আছে কোথায়, এই যে উত্তোলনযোগ্য তেল সবচেয়ে বেশি রিজার্ভ বা মজুদ আসে ভেনেজুয়েলায়। আর এমনিতে তোল বের করে মজুদ রাখছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর আমদানি করে সবচেয়ে বেশি চীন, কারণ তাদের তেল নাই, এজন্য তারা সবচেয়ে বেশি কিনতে হয়। এবং এই জন্য দেখা একটা জিনিস, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কারা, তাও কিন্তু এই তোমার চীন। তারপর দেখো ব্রিক্স, ব্রিক্স এটা এটা ইম্পর্ট্যান্ট একটা অর্গানাইজেশন, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এক ধরনের। এবং এখানে ইনিশিয়েটিভটা নিয়েছে মূলত রাশিয়া, সাংহাই। তো এই যে দেখো এনডিবি, এটা হচ্ছে সাংহাই, চায়না। তারপরে 10টা মেম্বার্স, ব্রাজিল, রাশিয়া, চায়না, এগুলো এগুলো। তারপরে চলে আসো ব্রিক্সের নতুন, ব্রিক্সের বর্তমানে সদস্য 11টি না? বর্তমানে কোনটা বাড়ছে, রিসেন্ট কোনটা অ্যাড হয়েছে ইন্দোনেশিয়ার পরে? সাউথ হ্যাঁ। আফ্রিকা অ্যাড হয়েছে ভাই, সাউথ আফ্রিকা মেবি। না না, সাউথ আফ্রিকা আগে অ্যাড হয়েছে, নতুন মনে হয় আরেকটা বাড়ছে। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াই হবে মেবি। ইন্দোনেশিয়া, আসিয়ানের বাড়ছে মেবি, আসিয়ানের 11টা হয়েছে। ইন্দোনেশিয়া বাড়ার পরেই 10টা, ঠিক আছে, তোমরা এটা আপডেট দেখবা। এই যে 2023 সালে এই বলা আছে এখানে, G7-এ চলে। 10টায় ভাইয়া। আর এখান থেকে ওই কোশ্চেনটা আসতে পারে যে ব্রিক্স ব্যাংক কোনটা, সেটা আসতে পারে। তো ওটা তো আমরা অলরেডি পড়লাম, ওখানে ব্রিক্স ব্যাংক যদি বলা হয় তাহলে হবে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নয়া উদীয়মান ব্যাংক এরকম বলা হয় বাংলায়। G7, 7 ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউকে, ইউএসএ, এগুলো হচ্ছে G7। তো জাস্ট এখান থেকে এটা পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না। D8, আচ্ছা D8 এর আগে দেখো G20, G20 হচ্ছে তোমার মেম্বার্স কতগুলা, 21টা কান্ট্রি, এবং এর মধ্যে কিছু অর্গানাইজেশন আছে দেখো, ইইউ এবং এইইউ। ইইউটা আমরা তো জানি, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আফ্রিকান ইউনিয়ন। সো এখান থেকে জাস্ট এটা মনে রাখবা যে এখানে টোটাল মেম্বার হচ্ছে 21টা, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। আর এখানে এই যে G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85%, বিশ্ব বাণিজ্যের 75% বেশি, এবং জনসংখ্যার 2/3 প্রতিনিধিত্ব করে। এবং ডি এইট এর সাথে আবার বাংলাদেশের সম্পর্ক আছে, তো এটা থেকে কোশ্চেন হয়। ডি8 হচ্ছে কি, ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে, অ্যান অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অফ ডেভেলপিং কান্ট্রিজ। তো এখানে বাংলাদেশ এটা সদস্য, এবং বাংলাদেশ এটা কয়েকবার ডি8 এর নেতৃত্ব দিছে। তো দেখো লাস্ট সামিট যেটা, মিশর, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপিটাল কায়রো, এখান থেকে জাস্ট এতটুকু পড়লেই হবে যে ডি8 এর সদস্য কান্ট্রিগুলা কি কি, সবগুলোর নামগুলো মনে রাখবা। বাংলাদেশ, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান, দ্যাটস ইট। এবং ডেভেলপিং 8, এটার ফুল ফর্ম যদি পরীক্ষা আসে তাহলে কি হবে, ডেভেলপিং 8। এরপর চলে আসো যে অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এটা হচ্ছে অ্যাপেক। অ্যাপেক হলো তোমার কোথায় সদর দপ্তর, সিঙ্গাপুর, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট, সিরডেপ। সিরডেপটা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কিত, দেখো সিরডেপ এর হেডকোয়ার্টার চামেলি হাউস, ঢাকাতে, এবং সদস্য হচ্ছে 15টা। তাই পরীক্ষা আসে যে সিরডেপের সদর দপ্তর কোথায় অবস্থিত, ঢাকাতে, এবং অল।
ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যালায়েন্স, এই জায়গাটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হয়, যে ন্যাম, ওআইসি, এগুলো থেকে মাস্ট পাবাই, দেখছো? এবং কমনওয়েলথ, এই তিনটা থেকেই তিনটা এমসিকিউ আসে, এতটা ইম্পর্ট্যান্ট। দেখো, ন্যাম কি? ন্যাম হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। বলতো আমেরিকা কোন ধরনের, মানে তোমার কি বলে, অর্থনৈতিক ব্যবস্থা ফলো করে আমেরিকা? পুঁজিবাদী, পুঁজিবাদী। ক্যাপিটালিজম। গুড। ক্যাপিটালিজম বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ফলো করে। আর ওদিকে রাশিয়া, বলো? সোশ্যালিস্ট। সোশ্যালিজম। সোশ্যালিজম, রাইট। সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক। তো এই যে নন অ্যালাইন মুভমেন্টটা কি, দেখো, একদল চলে গেল হচ্ছে ক্যাপিটালিস্ট ধারাতে, একদল চলে গেল সোশ্যালিস্ট ধারাতে। আর নন অ্যালাইন মুভমেন্ট হচ্ছে যে আমরা আপনাদের কোনো দলেই নেই, আমরা আমাদের মতো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট, মানে তোমার কারোর সাথেই না, যুক্ত হবে না। তো এটা দেখো এখানে, এটা থেকে মিশ্রগুলা। হ্যাঁ, তোমার মিশ্র বলা যায় কাইন্ড অফ। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি ধরনের? মিশ্র, এরকম। তো দেখো এই যে ন্যাম পরীক্ষায় এটা আসে যে ন্যামের কিন্তু কোনো সদর দপ্তর নাই, ঠিক আছে? এটার কোনো এটার কোনো সদর দপ্তর নাই, সদর দপ্তর নাই। এখন দেখো, তোমার লাস্ট সদস্য হচ্ছে সাউথ সুদান, এবং ইনিশিয়েটর এগুলো লাগবে না। বাংলাদেশ গট মেম্বারশিপ 1973, এই একটু পরীক্ষা আসতে পারে। বাংলাদেশ কয়েকটা জিনিসের অর্গানাইজেশনের সদস্য হয়েছে, সেগুলো ইম্পর্ট্যান্ট। আমাদের ন্যাম একটা, ওআইসি একটা, কমনওয়েলথ একটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি ইউএন, এবং হচ্ছে ডাব্লিউটিও। এই পাঁচটা, শুধু পাঁচটা পড়লেই হয়ে যায়। তো দেখো এখানে এই যে ন্যাম, আমরা যদি দেখি যে চীন ভারত সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে 1954 সালে 5 নীতি গৃহীত হয়, পঞ্চশীল নীতি নামে পরিচিত। এই পঞ্চশীল নীতির উপর ভিত্তি করে ন্যাম গড়ে ওঠে। ওকে, ওআইসি তে চলে আসো। ওআইসি কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটার পূর্ব নাম কি ছিল জানো? অর্গানাইজেশন ইসলামিক কি ছিল? কর্পোরেশন ছিল। আগে ছিল কর্পোরেশন, পরবর্তীতে নাম চেঞ্জ করে বর্তমান হচ্ছে কোঅপারেশন করা হয়েছে। তো আগে কেন তোমার কো মানে কর্পোরেশন ছিল? দেখে যে কর্পোরেশন করেও, মানে ওআইসির সাথে তো আরব কান্ট্রি গুলা সম্পর্কিত, তো তাও দেখতেছে ইসরায়েলের দমাইতে পারতেছে না, ইসরায়েল আরব কান্ট্রি গুলোর উপর শোষণ নিপীড়ন করতেছে। পরে এরা নামকরণ করলো যে না, আমরা এখন একজনকে সহযোগিতা করতে হবে, কোঅপারেট করতে হবে, তাতে করে পরবর্তীতে নামকরণ করা হয়েছে কোঅপারেশন। কিন্তু তাও ইসরায়েলের সাথে মানে অ্যাকচুয়ালি পারতেছে না আর কি, বারবারই আরব ইসরায়েল যুদ্ধতে হারছে। তো দেখো ওআইসি সদস্য হচ্ছে কতগুলা, 57টা কান্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা কত সালে প্রতিষ্ঠা হয়, এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। দেখো আমি কিন্তু তোমাদেরকে সব সাল পড়তে বলি না, কিন্তু যেগুলো আমি বলি সেগুলো আবার তোমরা স্কিপ করবো না, কারণ এগুলো এক একটা এমসিকিউ পরীক্ষা আসে। ইনিশিয়েটর কোনটা? মিশর বা ইজিপ্ট। হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দা, সৌদি আরব। তো এই যে হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট, সৌদি আরবের জেদ্দাতে ওআইসির হেডকোয়ার্টার, ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটা, এবং অবজারভার কান্ট্রি হচ্ছে যে এগুলো হচ্ছে অবজারভার কান্ট্রি। তো আমরা মনে রাখবো কি কি, ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এবং 25শে সেপ্টেম্বর 1969, 69 এভাবে মনে রাখবা। এবং এইটা সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের বা মানে জেদ্দা শহরে, এবং 57টা কান্ট্রি সদস্য। বাংলাদেশ কবে ওআইসি সদস্যপদ লাভ করে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে, বাট আমরা এখানে তারিখ সহকারে মনে রাখবো। দেখো 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974-এ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, এবং 32তম সদস্য হিসেবে। তো বাংলাদেশকে পাকিস্তান কিন্তু শুরুর দিকে কি, ভাইয়া 34তম না? 34 না 32তম? ভাইয়া আমি যে নতুন 34 ভাইয়া, 34। আচ্ছা তাহলে 34, কারণ 32তম তাহলে কোনটা হবে? কমনওয়েলথ। কমনওয়েলথ তাহলে 32তম হবে, দেখি। হ্যাঁ ভাইয়া কমনওয়েলথ। ওআইসি থেকে না মিশরকে বাদ দিয়ে দিয়েছে ক্যাম্প ডিভাইড চুক্তির পর? হ্যাঁ, পরে আবার যুক্ত হয়েছে কিনা ওটা তো তখনকার কাহিনী, এদের তো বিশ্বাস নেই, এরা এক এক সময় এক এক কাজ করে। আর অ্যাকচুয়ালি তো মুসলমানদের জন্য কাজ করে না, এমনিতেই শো। এনিওয়ে, দেখো, তাহলে ইজিপ্ট আবার যুক্ত হয়েছে। হতে পারে ইজিপ্ট আবার যুক্ত হয়েছে। এখন দেখো মেইন ইনফরমেশন এটা, যেটা যে বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিচ্ছে কত তারিখে, সেটা হচ্ছে তোমার 22শে ফেব্রুয়ারি 1974-এ। এবং তার ঠিক পরের দিন 23 ফেব্রুয়ারি, এই যে তোমার বাংলাদেশ সদস্যপদ লাভ করে কিন্তু 23 ফেব্রুয়ারি 1974-এ গিয়া ওআইসি এবং বাংলাদেশ সদস্য হয়। বুঝা গেছে? এই হচ্ছে এখান থেকে ইনফরমেশনটা। হ্যাঁ, 32তমই হবে ওখানে। হ্যাঁ 32তমই হবে, তোমরা আসলে কি যে করো, 32তমই হবে। ভাইয়া নতুন বইয়ে 34 লেখা। এটা 32-এ দিবা, কারণ আমিও পড়ছিলাম 32 আমাদের সময়।
ভাই আমিও 32 করছি। তারপর দেখো কমনওয়েলথ। সো কমনওয়েলথ কি ধরনের অর্গানাইজেশন বলো তো? কমনওয়েলথ কি? হোয়াট ইজ কমনওয়েলথ? ব্রিটিশ উপনিবেশিত এটা ছিল ব্রিটিশ রাইট, তোমরা। কলোনি। ব্রিটিশ কলোনিভুক্ত যে সকল কান্ট্রিগুলো ছিল সেগুলা হচ্ছে তোমার এই যে কমনওয়েলথ সদস্য হয়। তো বাংলাদেশ একসময় পাকিস্তান ছিল, তার আগে সেটা মানে উপমহাদেশ ছিল। তো পুরোটাকেই তো ব্রিটিশরা একসময় শাসন করছে। তো বাংলাদেশ যখন স্বাধীন হয় সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? দ্যাট ইজ কমনওয়েলথ। বুঝা গেছে? তো বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালের কত তারিখে বলো? ভাই 18 এপ্রিল এটা 1972। 18 এপ্রিল 1972। দেখো এই যে 32তম সদস্য হিসেবে, এটাও 32 ওটাও 32, মনে থাকে জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাই 28 এপ্রিল না? 18 এপ্রিল, 28 না, 18 মাস্ট। আর এখানে টোটাল সদস্য কয়টা, কয়টা সেগুলো দেওয়া আছে, বাট ওগুলো আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। কমনওয়েলথ সদস্য মানে সদর দপ্তর লন্ডনেই হবে স্বাভাবিক, যেহেতু ব্রিটিশ, ইউকে, হ্যাঁ, ইউনাইটেড কিংডম, দ্যাটস ওয়াই। ভাইয়া কমনওয়েলথে 34তম দেশ হিসেবে বাংলাদেশ জয়েন করেছে। না, কমনওয়েলথে 32তমই মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা এটা চেক করবা নিজেরা। জি ভাই, 32তম। 32তম। রিজিওনাল পলিটিক্যাল অ্যালায়েন্স, এখানে দেখো ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলা আছে। তো ইউরোপীয় ইউনিয়ন মানে হচ্ছে ইইউ। ঠিক আছে, পরীক্ষা যদি কোশ্চেন আসে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিক অর্গানাইজেশন কোনটা, সেটা কিন্তু ইইউ। আর যদি পরীক্ষা কোশ্চেন আসে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক অর্গানাইজেশন, সেটা কোনটা? ডব্লিউটিও। ঠিক আছে, তো দেখো ইইউ যেটা, এটা ফর্ম হয়েছে 1993-তে। এটার পূর্ব নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল কমিউনিটি। এই যে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইইসি, এবং এটা রোম চুক্তির মাধ্যমে পরবর্তীতে ইইসি থেকে ইউ হয় 1992 সালে ম্যাসিস্ট্রেট চুক্তির মাধ্যমে, ম্যাসিস্ট্রেট ট্রিটি। ঠিক আছে, এটা মনে রাখবা যে ম্যাসিস্ট্রেট ট্রিটির মাধ্যমে ইইসি থেকে ইউ হয়। তাহলে ইউর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যতিক্রম, বেলজিয়ামের ব্রাসেলস। এবং এই বেলজিয়াম একটা কি ধরনের কান্ট্রি, কি স্টেট? বাফার স্টেট। প্রেজেন্ট দেখো ইউর বর্তমান সদস্য হচ্ছে 27টা, লাস্ট হচ্ছে ক্রোয়েশিয়া। তারপরে তাদের তোমার যদি বলি, এই যে ব্রেক্সিটের এই পড়াটা একটু পড়বা এখান থেকে। এবং ইউর কথা যদি বলি, ইউরোজোন, দেখো ইউর একটা মুদ্রা আছে, সেটা মুদ্রাটার নাম কি? ইউরো। এই যে এরকম দেখতে ইউরো মুদ্রা, ডলার যেমন এরকম, আর ইউরো হচ্ছে এর মতো মাঝখান দিয়ে দুইটা টাকা। তো এই যে ইউরো মুদ্রার জনককে বলো? তোমাদেরকে ইকোনমিক্স এর রবার্ট সাবজেক্টিভ মুন্ডেল। ক্লাসে পড়াইছি। রবার্ট রবার্ট মুন্ডেল। রবার্ট মান্ডেল বা মুন্ডেল, যাই বলো আর কি। তো এটা হচ্ছে তোমার যে সকল কান্ট্রিগুলা এই ইউরো মুদ্রাটা ব্যবহার করে, এই মুদ্রাটা, সেই সকল কান্ট্রিগুলাকে কি বলা হয়? ইউরোজোনভুক্ত দেশ। তো বর্তমানে ইউরোজোনভুক্ত দেশ হচ্ছে 20টা, যারা এই মুদ্রা ব্যবহার করে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য হচ্ছে কয়টা? 27টা। আর সেনজেনভুক্ত দেশ দেখো, সেনজেন মানে কি, এদেরকে একটা মানে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, যেমন তোমার ভিসা ফ্রি, এরকম এক দেশ থেকে যারা এই দেশ সদস্য হবে তারা এক দেশ থেকে এক দেশে এমনিতে ফ্রিতে যাইতে পারবে, বিজনেস করতে পারবে, এরকম আর কি একটা কান্ট্রি। এবং সেনজেন অঞ্চলের নতুন সদস্য বর্তমানে কারেন্ট স্টেট হচ্ছে কয়টা? 29টা, এটা মনে রাখলেই হবে। আর ইউরো মুদ্রা, এই যে আমরা বললাম ইউরো মুদ্রা, এটার জনকটার নাম কি এখানে বলছে কোথাও? এখানে বলে নাই। ঠিক আছে, এটা এই কোশ্চেনটা মনে রাখবা যে ইউরো মুদ্রা কবে চালু হয়? 1999 1 জানুয়ারি। এগুলো সবই তোমাদেরকে কিন্তু আমি পড়াইছি, মনে আছে কি এগুলা? 1 জানুয়ারি 1999, বলো তো। এগুলো কোশ্চেনও দিছিলাম তোমাদের যখন কোশ্চেন পরীক্ষা নিয়েছিলাম। এনিওয়ে, এই যে, ইকোনমিক্সে ভাইয়া। হ্যাঁ, এই যে দেখো রবার্ট মান্ডেলের কথা বলা আছে, দি ফাদার অফ ইউরো কারেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো যে ইউরোপিয়ান পার্লামেন্ট। সো ইউরোপিয়ান পার্লামেন্ট নট দ্যাট ইম্পর্টেন্ট, স্কিপ করতে পারো। ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন, আরব লীগ। আচ্ছা, আরব লীগ দেখো, আরব লীগ হচ্ছে কোথায়? মিশরের কায়রোতে। ঠিক আছে, আরব লীগ। তারপর দেখো আফ্রিকান ইউনিয়ন, এটা হচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা। বাকি কিছু ইনফরমেশন স্কিপ করতেছে কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না। গালফ কোঅপারেশন কাউন্সিল, এখান থেকে অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্ষেত্রে সবই পড়বা। রিজিওনাল ইকোনমিক অ্যালায়েন্স, যেমন তোমার সার্ক, সার্কের ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, এটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে মেজর জিয়া। তো এখানে দেখো হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু, নেপাল। বর্তমান সদস্য হচ্ছে 8টা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এগুলো সবগুলোই মুখস্থ করবা। এবং এই তো, এখান থেকে এগুলো পড়লেই হয়, সার্ক থেকে আর তেমন ইম্পর্টেন্ট না। সার্ক কালচার, আচ্ছা,
সার্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার হচ্ছে ইন্ডিয়াতে, আর সার্ক কালচারাল সেন্টার হচ্ছে কলম্বিয়াতে। যাই হোক, বিমস্টেক এটা ইম্পর্ট্যান্ট। বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ফুল ফর্মটা পরীক্ষা আসে, এবং হেডকোয়ার্টার ঢাকাতে অবস্থিত। শুধু এতটুকু পড়লেই হবে। প্রেজেন্ট মেম্বার 7টা। আসিয়ান। আসিয়ান বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাদেশ আসিয়ানের সদস্য হইতে চায়। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো এখানে দেখো, এটার ফাউন্ডেড হয় 1967-তে, এবং এটার হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তা। বর্তমান মেম্বার 10টা, এবং বাংলাদেশ এখানে সদস্য হইতে চায়। ঠিক আছে, এই জন্য পড়বা। এই যে এশিয়ানের বর্তমান মেম্বার 11টা। বর্তমানে এটা লাস্ট বাড়ছে না? পূর্ব তিমুর অ্যাড হয়েছে, হ্যাঁ। পূর্ব তিমুর অ্যাড হয়েছে 26 অক্টোবর। হ্যাঁ, আচ্ছা, ইস্ট সম্ভবত। তিমুর। আচ্ছা, ইস্ট তিমুরকে তুমি পূর্ব তিমুর বলে না, এখন তিমুর লিস্টে বলে, ঠিক আছে। সেটা আগে ছিল অবজারভার কান্ট্রি, সেটা এখন ধরো সদস্য হয়েছে, তো দ্যাটস এটা এখন 11 হবে। আর এই যে তোমার পূর্ব তিমুরের রাজধানীর নাম কি বলো তো? দিল্লি। এটা দিল্লি। পরীক্ষায় আসে। দেখো, এই যে আসিয়ানের সদস্য পদ পেতে আগ্রহী হচ্ছে বাংলাদেশ, এই জন্য এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। তো এখান থেকে কি মনে রাখবো, ইন্দোনেশিয়ার জাকার্তা, এবং টোটাল 11টা বাংলাদেশের সদস্য হইতে চায়। ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তারপর চলে আসো ইইউ বা ইইসি। ইইউ লাগবে না, ইসিটা হচ্ছে যে এটাও লাগবে না, স্কিপ করতে পারো। আর এখান থেকে অল। মিলিটারি অ্যালায়েন্স, যেগুলো তোমার মিলিটারি বা সামরিক, সামরিক জোট। সামরিক জোটের কথা বললে সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নেটো। নেটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং এটা হচ্ছে একটা মিলিটারি অ্যালায়েন্স। ওকে। তো মানে এখানে মনে রাখবা, নেটোতে 4টা শব্দ, তাই নেটো প্রতিষ্ঠা হয়েছে 4 তারিখে, এবং 4 নম্বর মাস কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলের 4 তারিখ, এবং 1949 সাল। সেভাবে মনে রাখা যায় ইজিলি। হেডকোয়ার্টার কোথায়? বেলজিয়ামের ব্রাসেলস। তো আরেকটা অর্গানাইজেশন পড়ছিল বেলজিয়ামের ব্রাসেলস, সেটার নাম কি? ইইউ। এভাবে একটার সাথে একটা রিলেট করতে হবে। বর্তমান সদস্য হচ্ছে 32টা, ফাউন্ডিং মেম্বার ছিল 12টা, এবং লাস্ট সুইডেন। তারপর দেখো যে তোমার মুসলিম কান্ট্রি আছে, মানে আরব কান্ট্রি আছে 2টা, কি কি বলো তো? মুসলিম কান্ট্রি আছে 2টা। আলবেনিয়া তুরস্ক। ও আলবেনিয়া। তুরস্ক এবং আলবেনিয়া, মনে থাকে যেন। আচ্ছা, তো এখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না। এটার বর্তমান প্রেসিডেন্ট তো জানোই, জেন্স স্টলটেনবার্গ, নরওয়ের। এটা পড়তে হয় আর কি, আদারওয়াইজ তো ইম্পর্টেন্ট না। অল। আরসিইপি, এটা হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। টাইপ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। দেখো, এই যে আমরা মানে দেখি না যে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড লার্জেস্ট ইকোনমিক অ্যালায়েন্স, এটা হচ্ছে আরসিইপি। তো এখান থেকে কি পড়বা, যে এটা পড়লেই হবে যে ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমিক অ্যালায়েন্স হচ্ছে আরসিইপি, ট্রেড অ্যালায়েন্স আরসিইপি, ট্রেডিং ব্লক ইইউ, ট্রেডিং ওয়াচডগ ডব্লিউটিও, এবং লার্জেস্ট রিজিওনাল ব্লক বললে EU। এই যে 4টা শুধু পড়লেই হবে, আদারওয়াইজ কিছু লাগবে না। এসসিও নট দ্যাট ইম্পর্টেন্ট। সিপিটিপিপি, এটাও লাগবে না। ইউএসএমসিএ, এসিইউ। আচ্ছা, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এই ফুল ফর্মটা একটু পড়ো। ঠিক আছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এটার ফুল ফর্মটা পড়লে হবে। মার্কোসিওর, কসমো, ইএফটিএ লাগবে না। এখান থেকে অল। এই যে সাফটা কি, এগুলো ফুল ফর্ম আসে পরীক্ষা মাঝে মধ্যে। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট। রেড ক্রসটা হচ্ছে তোমার সেম জিনিস, রেড ক্রিসেন্ট এটা হচ্ছে মুসলিম বিশ্বের জন্য রেড ক্রিসেন্ট বলা হয়, আর এমনিতে তোমার রেড ক্রস। পরীক্ষা কোশ্চেন আসবে যে এটা প্রতিষ্ঠাতা কে? হেনরি ডোনাল্ড। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? হেনরি ডোনাল্ড। এবং এটা দেখো কয়বার মানবতা নিয়ে কাজ করে, তার মানে কি? সুইজারল্যান্ডের জেনেভা। 17, 44, 63, কতবার নোবেল প্রাইজ পাইছে? 3বার। ওকে। মুসলিম বিশ্বে এটাকে রেড ক্রিসেন্ট নামে পরিচিত আর কি, অর্ধাকৃতির চাঁদ। রোটারি ইন্টারন্যাশনাল, পরীক্ষা আসবে, যেটার ফাউন্ডার কে? পল হ্যারিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পাবাই। তারপর চলে আসো যে স্কাউট মুভমেন্ট। সো এটা অক্সফামের প্রতিষ্ঠাতাকে দেখো, অক্সফামের সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। অক্সফাম এটা কি? ইউকিউবেস চ্যারিটেবল অর্গানাইজেশন, এনজিও। মানবাধিকার সংস্থার মধ্যে চলে আসো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা প্রতিষ্ঠাতাকে? পিটার ভিনেনসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিটার ভিনেনসন। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায়? লন্ডন, ইউকে। তো এই যে কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এগুলো কোথায়? তোমার লন্ডন, ইউকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে জার্মানির বার্লিন ভিত্তিক, এই কোশ্চেনটা পরীক্ষা আসবে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তারপর দেখো হিউম্যান রাইটস ওয়াচ, এটা হচ্ছে হেলসিঙ্কি ওয়াচ, এটা নিউ ইয়র্ক, ইউএসএ তে। জাস্ট একটু পড়লে হবে। পুলিশ নিয়ে হচ্ছে কোনটা? ইন্টারপোল। ইন্টারপোল, এই যে ফ্রান্সে অবস্থিত।
লিওন নাকি এটা অন্য নাম? এটার উচ্চারণটা কি? ইন্টারপোল ফ্রান্সের লিও। জি ভাই, জি ভাই, ঠিক আছে, লিওন ফ্রান্স। লিওন, হ্যাঁ। বাংলাদেশ এটা সদস্যপদ লাভ করছে হচ্ছে 76-এর 14 অক্টোবর। ওকে ফাইন। তারপর দেখো ইউরোপোল, এটা হচ্ছে ইউরোপিয়ান, এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, ইন্টারপোলটা ইম্পর্টেন্ট। তারপরে এই তো সায়েন্স রিলেটেড ইনফরমেশন। হুম, এগুলো এখন দেখো, এই যে টপিকগুলো এগুলো আমি তোমাদেরকে পড়াবো, বাট এটা আমি লাস্ট জিকে ক্লাসে নিতে চাচ্ছি, আজকে আর আমরা নিব না। এগুলা থেকে কিন্তু প্রত্যেকটা থেকেই কিন্তু কোশ্চেন আসে। এই যে অ্যাটমসফিয়ার থেকে বিউপিতে এমসিকিউ আসে, তারপরে প্ল্যানেটস সম্পর্কে, সোলার বা তোমার এই যে কি বলে এখানে কি কি আছে, ভেরিয়াস টার্মিনোলজি। তারপরে এই জায়গাটা থেকে শুধু বিউপি না, এটা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে একটা, পিসিকালচার, এপিকালচার, সেরিকালচার, ঠিক আছে, হর্টিকালচার, সিলভিকালচার, এটসেট্রা। এবং ফুল ফর্ম সায়েন্স রিলেটেড, আদার সামথিং আইসিটি রিলেটেড, ব্লাড গ্রুপ, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জিনিস মেজারমেন্ট ইউনিট বা মেজারমেন্ট, তোমার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর নাম কি কি, বিভিন্ন জিনিসের জনক। সেই তো, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকে আমরা যে টপিকটা কভার করলাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এখান থেকে যদি পরীক্ষা কোশ্চেন আসে, পারবো না? বলো। যা যা যেভাবে যেভাবে দাগাইছি আমি এভাবেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলাই যেখানে যা যা আছে সেগুলো সলভ করবা। এছাড়াও এছাড়াও তোমরা ইয়ে করবা, এই যে তোমাদের কাছে বাংলা ভার্সনের বই আছে না? বাংলা ভার্সনের বই, জি ভাইয়া, জি ভাইয়া। মিহির জিকে বা ওটা কিছু, ওইখানে দেখবা যে এই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, ইউনিভার্সিটি বিসিএস এর, এগুলা ওইখান থেকে ওগুলো সলভ করবা, তাহলে একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে।